বুদবুদ এবার ফাটবে। তদন্ত রিপোর্টে পরে দেখা যাবে কিছু বিদেশি বিনিয়োগকারী তাদের শেয়ার চুপচাপ বিক্রি করে কেটে পড়েছেন। অক্টোবর নভেম্বর মাত্র 2 মাসে প্রায় $110 মিলিয়ন, মানে প্রায় 426 কোটি টাকা শুধু ব্যাংকিং চ্যানেলেই দেশের বাইরে চলে গেছে। হুন্ডির মাধ্যমে আরও যে কত গেছে তার কোনো হিসাব নেই। শীর্ষে দাঁড়িয়ে যারা বিক্রি করলেন তারা জিতলেন, আর যারা কিনলেন তারা সারা জীবনের জন্য হেরে গেলেন। 6 নভেম্বর হঠাৎ ডিএসসির 130 জন মেম্বারের মধ্যে প্রায় 50 জন একসাথে বিক্রি শুরু করলেন। তারা বললেন, আমরা বাজারটাকে একটু ঠান্ডা করছি। কিন্তু আসলে কি হয়েছে? যারা ইনসাইডার, যারা সব জানতেন, তারা সবার আগে বের হয়ে যাচ্ছেন বাজার থেকে। ইন্ডেক্স একদিনই পড়ল 233 পয়েন্ট। তখন সরকার তাড়াহুড়োতে কিছু পদক্ষেপ নিল। আইসিবিকে দেওয়া হলো 200 কোটি টাকার শেয়ার কিনে বাজার ঠেকানোর জন্য। 22 নভেম্বর বসানো হলো 5% সার্কিট ব্রেকার। মার্জিন লোনের নিয়ম দফায় দফায় পরিবর্তন করা হলো, কিন্তু কিছুই কাজ করছিল না, কারণ যারা বের হওয়ার তারা ততক্ষণে বের হয়ে গেছেন। বাকি যারা ছিলেন তাদের জন্য তখন আর কোনো ক্রেতাই নেই। তারপর শুরু হলো এক দীর্ঘ পতনের গল্প। 1997 সালের এপ্রিল মাসে ইন্ডেক্স নেমে এলো 957 পয়েন্টে। শীর্ষ থেকে প্রায় 70% পতন মাত্র 6 মাসে। কিন্তু এখানেই গল্পের শেষ না। বিডি নিউজ 24-এ প্রকাশিত একটা বিশ্লেষণ ডিএসসির নিজস্ব ডেটা থেকে দেখা যায় পতন চলতেই থাকলো। 1999 সালের মে মাসে ইন্ডেক্স দাঁড়ালো 462 পয়েন্টে, 2000 সালের জানুয়ারিতে 484 পয়েন্টে। শীর্ষ থেকে প্রায় 87 পয়েন্টের পতন। আর সবচেয়ে বড় কথা, বাংলাদেশের শেয়ার বাজার পরবর্তী 11 বছর 1996-এর সেই উচ্চতায় আর উঠতে পারেনি। মতিঝিলের ফুটপাতে যারা একসময় উৎসব করছিলেন তারা এখন সর্বশান্ত। কেউ বাড়ি হারিয়েছেন, কেউ পরিবার ভেঙে গেছে, কেউ আত্মহত্যা করেছেন। সংবাদপত্রের পাতায় পাতায় তখন এই গল্পগুলো ছাপা হতো। একটা সংখ্যা মনে রাখার মতো, 87% পতন। কিন্তু সংখ্যাটা শোনা সহজ, অনুভব করাটা কঠিন। একবার ভাবুন, আপনার জীবনভর কষ্ট করে 10 লাখ টাকা জমিয়েছেন, সেটা শেয়ার বাজারে ঠেলেছেন কারণ এক বন্ধু আপনাকে বলেছে সরকার নিজে বাজারের সাফল্যের কথা বলছে। কিছু মাস পরে আপনার হাতে যা থাকলো সেটা মাত্র 1,33,000 টাকা। সেই সময় বাংলাদেশে কোনো ইনভেস্টার প্রোটেকশন ছিল না, কোনো ইন্স্যুরেন্স ছিল না। আপনি চিৎকার করতে পারেন, পত্রিকায় চিঠি লিখতে পারেন, মতিঝিলের রাস্তায় বসতে পারেন, কিন্তু কেউ আপনাকে সেই টাকা ফিরিয়ে দেবে না। এটাই ছিল 1996 সালের সবচেয়ে কষ্টকর বাস্তবতা। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা সবার মাথায় ঘুরছে, কারা ছিল এই পুরো খেলার পেছনে? অধ্যাপক আমিনুল ইসলামের তদন্ত কমিটি বলছে এটা একটা পুরো নেটওয়ার্ক, কোম্পানি, ব্রোকার, ইনসাইডার, এমনকি কিছু বিদেশি বিনিয়োগকারী। কমিটি সরাসরি একজনকে মূল হোতা বলে নাম দেয়নি, কিন্তু 2011 সালে, মানে 15 বছর পরে, যখন বাংলাদেশে আরেকটা শেয়ার বাজার ধস হলো, তখন গঠিত হলো খন্দকার ইব্রাহিম খালেদ কমিটি। তিনি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর। তার রিপোর্টে পরিষ্কার ভাষায় কোনো রাগঢাক ছাড়াই লেখা ছিল একটা নাম, 1996 সালের শেয়ার বাজার ধসের মূল হোতা সালমান এফ রহমান, বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান। শুধু সালমান একা নন, 2011 সালের রিপোর্টে আরও কিছু নাম ছিল। রাকিবুর রহমান, যিনি পরে ডিএসসির প্রেসিডেন্ট হয়েছিলেন। এস শহীদুল হক বুলবুল, ডিএসসির সাবেক ডিরেক্টর। সেই সময় এসএসসির চেয়ারম্যান জিয়াউল খন্দকার, এসএসসির সদস্য মনসুর আলম। এছাড়া অভিযুক্ত প্রতিষ্ঠানের তালিকায় ছিল প্রিমিয়াম সিকিউরিটিজ, চিক অ্যান্ড টেক্সটাইল সিকিউরিটিজ। দ্য ডেইলি স্টারের আর্কাইভ অনুযায়ী এসএসসি মোট 15টা মামলা দায়ের করেছিল। 38 জন ব্যক্তি, 8টা তালিকাভুক্ত কোম্পানি আর 6টা ব্রোকারেজ ফার্মের বিরুদ্ধে 1997 সালের 2রা এপ্রিল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট 32 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। কাগজে কলমে সব রেডি, ন্যায় বিচার মাত্র সময়ের ব্যাপার। এই গল্পের সবচেয়ে দুঃখজনক অংশ আপনারা এখন শুনতে যাবেন। বিডি নিউজ 24-এর একটা বিশ্লেষণ থেকে জানা যায় 32 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলো 2রা এপ্রিল 1997। ঠিক 4 দিন পরে 6 এপ্রিল 1997 হাইকোর্ট এই অভিযুক্তদের এবং আরও 9 জনকে অগ্রিম জামিন দিয়ে দিল। গ্রেফতার করা হলো না কাউকে। 4 দিন পর, শুধু 4 দিন পর, আর পরবর্তী 20 বছর, হ্যাঁ পুরো 20 বছর এই মামলাগুলোর কিছুই হলো না। বারবার তারিখ পেছানো, বারবার সাক্ষীর অনুপস্থিতি। 2012 সালে যখন সরকার একটা বিশেষ ট্রাইব্যুনাল গঠন করলো ক্যাপিটাল মার্কেট অপরাধের জন্য, তখন 1996 সালের মামলাগুলোর বয়স ছিল 17 বছর। সাক্ষী হারিয়ে গেছে, প্রমাণ পুরনো হয়ে গেছে, অনেকে মারা গেছেন।
বিচার ব্যবস্থা মামলাগুলোকে শেষ পর্যন্ত একটা আনুষ্ঠানিকতায় পরিণত করলো। ফলাফল কি হলো? 2016 সালে নভেম্বরে, মানে ঘটনার 20 বছর পরে, চিক টেক্সটাইলের 2 কর্মকর্তার বিরুদ্ধে প্রথম রায় এলো। অনুপস্থিত অবস্থায় 4 বছর কারাদণ্ড, 30 লাখ টাকা জরিমানা। এটাই 15টা মামলার একমাত্র দণ্ডিত মামলা। 2015 সালের মার্চে সালমান এফ রহমান আর সোহেল এফ রহমানের বিরুদ্ধে 2টি মামলা হাইকোর্ট খারিজ করে দিল। 2015 সেপ্টেম্বরে প্রিমিয়াম সিকিউরিটিজের